নমস্কার দর্শক বন্ধুরা, রেড স্পোর্টস বাংলায় আপনাদের সবাইকে স্বাগত। আমি দেবাশিস। আপনারা সবাই জানেন যে ইতিমধ্যেই কিন্তু কলকাতা নাইট রাইডার্স কিন্তু প্লে অফে যাওয়ার সুযোগ কিন্তু হাতছাড়া করেছে, বা বলা যায় যে রাজস্থান রয়্যালসের জয়ের ফলে কিন্তু বোথ পাঞ্জাব কিংস আর কেকেআর কিন্তু প্লে অফ থেকে ছিটকে গেছে। তবে আমাদের এই ভিডিওতে আমরা আলোচনা করব প্রাক্তন ক্রিকেটার সৌরাশিস লাহিড়ীর সঙ্গে যে হোয়াট ওয়েন্ট রং ফর কলকাতা নাইট রাইডার্স এই মরশুমে, এবং 5টা বিষয় নিয়ে আমরা মূলত আলোচনাটা করব। এবং শুরুতেই যে বিষয়টা নিয়ে আলোচনা করব, এটা ক্যাপ্টেন্সি। সৌরাশিস, অজিঙ্ক্য রাহানে, ইয়েস, আমরা হয়তো খুব একটা ক্রিটিসাইজ করবো না, কিন্তু অ্যাট দ্য সেম টাইম কেকেআর ডেফিনেটলি ক্যাপ্টেন্সি কোথাও গিয়ে একটা মনে হয়েছে যে ইট কুড হ্যাভ বিন আ লট বেটার। কেননা ঠিক আছে, তুমি প্রথম 6টা ম্যাচে একটাও জয় পাওনি, কিন্তু বাট দ্য ওয়ে দ্য টিম টার্ন অ্যারাউন্ড, মানে পরের 7টা ম্যাচে 6টা জয়, ইভেনচুয়ালি একটা প্লে অফের সুযোগ ছিল রিয়েলিস্টিক্যালি। ওভারঅল ক্যাপ্টেন্সিকে কতটা দায়ী করবে তুমি? দেখো, একটা টিমের ক্যাপ্টেনের অত্যন্ত গুরুত্বপূর্ণ রোল তো থাকে, সেটা তো অস্বীকার করা যায় না। এবং অবভিয়াসলি একটা জিনিস সবসময় ক্রিকেটের ক্ষেত্রে পার্টিকুলারলি, ক্যাপ্টেন যদি ভালো খেলে তো তার পক্ষে দলকে নেতৃত্ব দেওয়া এবং প্লেয়ারদের থেকে রেসপেক্ট আর্ন করাটা অনেক সহজ হয়ে যায়। মানে একটা ক্যাপ্টেন, এর কথাটা বলা লিড ফ্রম দ্য ফ্রন্ট। সেক্ষেত্রে অবভিয়াসলি একটা জিনিস তোমাকে মাথায় রাখতেই হবে যে অজিঙ্ক্য রাহানে ওয়েল পাস্ট ইজ প্রাইম, ঠিক আছে, বা যেভাবে কিন্তু একজন অত্যন্ত একজন লিডার, একজন ভারতকেও দক্ষতার সাথে মানে লিড করেছে। সুতরাং সেইভাবেই সেই সমস্তগুলো বিচার করেই তাকে হয়তো এবছরে কেকেআর অধিনায়কত্ব দিয়েছিল। বিগত কয়েক বছর ধরেই সে দলটার অধিনায়কত্ব করছে, কিন্তু বাট দিনের শেষে দেখতে হবে তার অধিনায়কত্বে আজকে তো নয়, এই টুর্নামেন্টটা করেছে, আগেও সে ক্যাপ্টেন্সি করেছে। সেই ক্যাপ্টেন্সি করে আলটিমেটলি কেকেআর কী অ্যাচিভ করতে পেরেছে সেটা জানাটা খুব প্রয়োজন। আমার মনে হয় কেকেআরের যে রেজাল্ট ছিল তারা সেটা অ্যাচিভ করতে পারেনি, বাট স্টিল দে কন্টিনিউড উইথ হিম। তো তখনই তখনই তাহলে সেই জায়গাটাতেই সেই প্রশ্নটা আসে যে তাহলে কি ইজ এ রাইট ম্যান। তো আমার মনে হয় যেটাই বললাম যে বিকজ হি হ্যাজ পাস্ট হিজ প্রাইম, হি ইজ বিন আ ফ্যান্টাস্টিক ক্রিকেটার ফর ইন্ডিয়া ফর লং পিরিয়ড অফ টাইম। ইভেন আইপিএলও যথেষ্ট ভালো খেলে, নো ডাউট অ্যাবাউট ইট, বাট সময়কে সকলকেই রেসপেক্ট করতে হয়। এবং আমার যেটা মনে হয় অজিঙ্ক্য রাহানে সিন্স হি হ্যাজ পাস্ট হিজ প্রাইম, আমার মনে হয় এই টিমের হি ইজ নট দ্য নাম্বার ওয়ান প্লেয়ার। সিন্স ওয়ান্স হি ইজ নট দ্য নাম্বার ওয়ান প্লেয়ার, তো ওই জন্য আমার মনে হয় তার যে ব্যাটিং ফর্মও যেটা ছিল এবার যে খুবই আপ অ্যান্ড ডাউন ছিল। এই পার্টিকুলারলি অ্যাকচুয়ালি বলতে গেলে ভালো ফর্মে ছিলই না, এবং তার যে ভালো ফর্মে না থাকাটা তার আবার দলকে, তার নেতৃত্ব বা ডেফিনেটলি প্রভাব ফেলেছে, এবং তার ফলে সেটা কিন্তু মাঠে সেই প্রভাবটা দেখতে পাওয়া গেছে দলের রেজাল্টে। অবশ্যই সরাসরি যে দ্বিতীয় যে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো সেটা হলো যে অবশ্যই কেকেআর কিন্তু অনেক চোটাঘাত সমস্যা ছিল মরশুম শুরুর আগে থেকে। মুস্তাফিজুরকে মানে আনফর্চুনেটলি তারা মিস করেছে। আই ডোন্ট ওয়ান্ট টু গো ইন টু দ্য রিজন, সবাই জানেন আপনারা যে কী কারণে মুস্তাফিজুর রহমানকে কেকেআর পায়নি। অবশ্যই তারপরে হর্ষিত রানা ছিটকে গেছিলো দক্ষিণ আফ্রিকার সঙ্গে ওয়ার্ম আপ ম্যাচে নবী মুম্বাইতে হাঁটুতে চোট পেয়ে। আকাশদীপ অলসো ওয়াজ রুলড আউট। মাতিসা পাতিরানাকে মরশুমে প্রায় শেষের দিকে গিয়ে যাও বা পেল মাত্র একটা ম্যাচে, সেখানে মাত্র 8টা বল করলো, এবং তারপরে আবার হ্যামস্ট্রিং ইঞ্জুরির জন্য ছিটকে গেল। ক্যামেরন গ্রিনকেও কিন্তু শুরুতে বোলার হিসেবে পাইনি। তো কতটা তুমি মনে করো, বিকজ যে অকশনে যে টিমটা করেছিল ইট ওয়াজ মানে একটা ভাবনা থেকে যে হর্ষিত, মাতিসা পাতিরানা এবং টু সাম এক্সটেন্ট মুস্তাফিজুর রহমানকে ধরে আর বৈভব অরোরাকে ধরে কিন্তু একটা বোলিং গ্রুপ করা হয়েছিল, এবং অবশ্যই কার্তিক ত্যাগী তো আর অন্যান্যরা ছিলই। কিন্তু তোমার কি মনে হয় যে কতটা প্রভাব ফেলেছিল এই চোটাঘাত? প্রথমেই একটা কথা তোমাকে জানতে হবে যে কোনো স্পোর্টসে, নট অনলি ক্রিকেট, এনি স্পোর্টসে চোট আঘাত হচ্ছে একটা পার্ট অ্যান্ড পার্সেল অফ দ্য মানে লাইফ যেটাকে বলা হয়, বা পার্ট অ্যান্ড পার্সেল অফ দ্য স্পোর্ট। তুমি যদি কোনো ফুটবল টিমকে দেখো, চ্যাম্পিয়ন ফুটবল টিমকে দেখো, সেই ফুটবল টিমটা কিন্তু সবসময় সেইটার মানে নিরিখেই বিচার করা যে তার বেঞ্চ স্ট্রেংথটা কতটা স্ট্রং। কারণ ফুটবলে, ক্রিকেটে ইনজুরি থাকবেই, বাট ইনজুরি হয়ে গেলে সেটার এফেক্ট যদি স্ট্রেট অ্যাওয়ে টিমের উপর পড়তে শুরু হয়, তখনই প্রশ্ন ওঠে যে তাই টিম সিলেকশানে কি কোনো রকম কিছু প্রবলেম ছিল। তোমাকে এটা দিয়েই ধরেই চলতে হবে যে আমার কোনো প্লেয়ারের চোট লাগতে পারে, কোনো একটা ইম্পর্টেন্ট প্লেয়ার যাকে ধরে আমি ভাবছি যে এই টিমটাকে আমি, কিন্তু তারও চোট লাগতে পারে, কিন্তু তার যে ব্যাকআপটা সেটা কতটা তৈরি আছে কিনা সেটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট আমাদের। সেক্ষেত্রে তুমি নামগুলো বললে, মাতিসা পাতিরানা, হর্ষিত রানা, মুস্তাফিজুর, এরা যখন রুলড আউট হয়ে গেছে তারপরেও কিন্তু যদি কেকেআরের যদি
মানে টিম গঠনমূলক যখন আমরা টিমটা তৈরি সেই গঠনে সেখানে কিন্তু যারা যদি ব্যাকআপ প্লেয়ার যারা আছে তারা কিন্তু তাদের সাথে বিরাট একটা তফাৎ তাদের মধ্যে দেখতে পাওয়া গেছে, এবং সেইটা যদি, এবং সেক্ষেত্রে আমার সেটাই মনে হয় যে তুমি একটা প্লেয়ার যে 20, অন্য প্লেয়ারটা হচ্ছে 10, এরম প্লেয়ার নিও না। তুমি সবসময় টিমের ব্যালেন্স মেনটেন করো সেরমভাবে যে কোনো প্লেয়ার যদি 20 হয়, নেক্সট প্লেয়ারটা তার সঙ্গে যে তার যে নেক্সট আছে তার যে যদি না কোনো কারণে খেলতে না পারে তার বদলে যে খেলবে সে যদি 18 বা 17 হয়, দ্যাট ইজ অলওয়েজ ক্যান বি সেটাকে ম্যানেজ করা যায়। বাট 20 আর 10-এর পার্থক্যটা অনেক বেশি হয়ে যায়। এখানে কিন্তু কেকেআরের ক্ষেত্রে সেটা বড় ভিজিবল হয়েছে। সরাসরি অবশ্যই এই প্রসঙ্গ ধরেই আমার যে তৃতীয় যে কারণটা আমরা দেখছি সেটা হলো যে কতটা সাপোর্ট স্টাফের ভূমিকা ছিল। মানে অভিষেক নায়ার যদিও প্রথম মরশুম এবারে কেকেআরের হেড কোচ হিসেবে, যদিও WPL ইউপি ওয়ারিয়ার্সের সঙ্গে যে একেবারেই তিনি সফল ছিলেন না, কিন্তু অভিষেক নায়ারকে তুমি বলতে পারো মোর অফ 1-to-1 কোচ হিসেবে ভালো, কিন্তু যখন সামগ্রিকভাবে অ্যাজ এ টিম সেখানে কিন্তু আমরা দেখেছি কেকেআরের কিন্তু ডাগ আউটে কিন্তু দে হ্যাড আ ওয়েলথ অফ এক্সপিরিয়েন্স, বিটা ডোয়েন ব্রাভো, বিটা সেন ওয়াটসন, টিম সাউদি, অ্যান্ড্রে রাসেল, মানে এইসব দিগ্গজ প্লেয়াররা কিন্তু কেকেআরের ডাগ আউটে ছিল। কিন্তু কেকেআর আমরা দেখেছি এই মরশুমে দে হ্যাভ বিন ভেরি স্টাবন ইন দ্য সেন্স যে টিম সিলেকশন, যে সেই 6টা ম্যাচ 7টা ম্যাচ পরে তারপরে তাদের ভাবনা হলো সৌরভ ডুবের মতন প্লেয়ারকে যারা তার ইভেনচুয়ালি যখন তাকে সুযোগ দেওয়া হলো হি হ্যাজ রিয়েলি রেভেলড, কেননা তো এবং তারপরে তুমি ধরো দাক্ষ কামরা বলো, সার্থক রঞ্জন বলো, প্রশান্ত সোলঙ্কি বলো, এরা সুযোগই পেলেন না, এবং তুমি সুযোগও দিলে এমন কাউকে মনীষ পান্ডেকে একদম টুয়ার্ডস দ্য এন্ড অফ দ্য টুর্নামেন্ট। ওভারঅল ডু ইউ থিঙ্ক যে কতটা টিম গঠনে কতটা সাপোর্ট স্টাফের ভূমিকা ছিল বা হেড কোচ অভিষেক নায়ারের? দেখো, তুমি যেটা বললে আমারও সেটা একমত, কারণ অভিষেক নায়ার 1-on-1 কোচিংয়ে হয়তো বেশ ভালো, কারণ মানে প্লেয়ারদের যথেষ্টভাবে তিনি গাইড করতে পারেন। বাট টিম কোচিং ইজ আ ডিফারেন্ট বল্ড গেম অল টুগেদার। টিম কোচিংয়ে তোমাকে সকলকে নিয়ে চলতে হয়, সেখানে তোমাকে রাইট ডিসিশনটা রাইট সময় নিতে হয়, এবং সেখানে তোমায় কিছু কলস নিতে হয় যেগুলো হয়তো সকলকে খুশি করবে না, বাট তুমি সেই কলটা নিচ্ছ ফর দ্য বেনিফিট অফ দ্য টিম। অ্যাট দ্য সেম টাইম সেই কলটা যদি ঠিক হয় তাহলে তো খুবই ভালো, ইভেন ইফ যদি ঠিক নাও হয়, কারণ এই খেলাটা যখন যে তুমি কলটা নেবে ডাজেন্ট ম্যাটার যে সবসময় কলটা ঠিক হবে, বাট ওয়ান্স ইউ হ্যাভ দ্যাট, বাট ইউ হ্যাভ টু হ্যাভ দ্য গাটস, সেই কলটা তুমি নিয়েছো, সেই কলটা ক্লিক করেনি, ইউ হ্যাভ টু টেক দ্য ব্লেম। সেইটাই হচ্ছে প্রকৃত একজন হেড কোচের বা প্রকৃত একজন মানে কী বলবো, একজন মানে যে প্রকৃত কোচ তার হচ্ছে দ্যাট শুড বি দ্য কী বলবো, তার 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 জীবন, তার দর্শন এটাই হওয়া উচিত। আর তুমি যে বললে কেকেআরের ডাগ আউটে প্রচুর এক্সপিরিয়েন্স আছে, ওয়েলথ অফ এক্সপিরিয়েন্স, অ্যাবসলিউটলি এগ্রিড। যারা আছে কেকেআরের ডাগ আউটে তারা লেজেন্ডারি ক্রিকেটার্স, লাইক আন্দ্রে রাসেল বলো, T20 ফরম্যাটের কথা বলছি আমি, ওয়াটসনের কথা বলো, সাউদি, ব্রাভো, দে হ্যাভ ডান রিয়েলি ওয়েল ফর দিস ফরম্যাট। বাট আমার এখানে একটা প্রশ্ন হচ্ছে যে তারা তো অ্যাজ এ ক্রিকেটার হিসেবে করেছেন, বাট আমার যতদূর মনে হয় বা আমার যেটুকু মানে বোধ শক্তি আছে, আমার মনে হয় খেলা এবং কোচিং করানো দুটো কিন্তু অ্যাবসলিউটলি ডিফারেন্ট জিনিস, একেবারে অল টুগেদার। এই দুটোকে কিন্তু কখনোই তুমি এক করতে পারো না। ওই জন্যই তুমি হয়তো দেখবে যে লাস্ট যখন কেকেআর যখন জিতেছিল IPL, সে বছর একজন ওদের হেড কোচ ছিল কিন্তু একজন, হয়তো গৌতম গম্ভীর হ্যাজ স্টোলেন অল দ্য লাইমলাইট, বাট অবভিয়াসলি হি হ্যাজ ডান ওয়ান্ডার্স টু দ্য টিম, বাট সেই টিমটার হেড কোচ ছিল চন্দ্রকান্ত পণ্ডিত। আর চন্দ্রকান্ত পণ্ডিত হচ্ছে মানে ইন্ডিয়ান ডোমেস্টিক ক্রিকেটের মোস্ট সাকসেসফুল কোচ। তারই কিন্তু সেই চন্দ্রকান্ত পণ্ডিতের আন্ডারেই তো আমরা শোচনীয় পারফর্ম করেছি। নিশ্চয়ই, তো এটাই হচ্ছে কথা। তাহলে তুমি যখন তুমি আজকে চন্দ্রকান্ত পণ্ডিত সাকসেসফুল, আমি এই কারণেই বললাম ডোমেস্টিকে, উনি রঞ্জি ট্রফি জিতেছেন 6 বার, আর উনি রঞ্জি ট্রফিতে কোচিং করাচ্ছেন বিগত 30 বছর ধরে, তার মানে 24 বছর কিন্তু উনি জেতেননি, বাট স্টিল হি ইজ বিন রিগার্ডেড অ্যাজ দি সাকসেস। বাট একটা জিনিস আমাকে জানতে হবে যে এটা একটা, এই কোচিংটা হচ্ছে একটা প্রসেস, টিম চলে একটা প্রসেসে, তুমি প্রত্যেক বছর জিতবে দ্যাট ডাজেন্ট ম্যাটার, বাট তুমি কিন্তু তোমাকে একটা প্রসেস, একটা কোচিংয়ের একটা পদ্ধতি, একটা পন্থাকে কিন্তু ঠিক রাখতে হবে, এবং সেটা কিন্তু একটা স্ট্রাকচার্ড কোচিং আমরা যাকে বলি, সেটা কিন্তু একজন ওয়েল এডুকেটেড, একজন প্রকৃত কোচ, যার কোচিংয়ের এক্সপিরিয়েন্স আছে, যে জীবনে অনেক মানে কী বলবো, অনেক ওপর মানে অনেক উতাই চড়াই দেখেছে, সেই কিন্তু করতে পারে। যে জীবনে সাকসেসও পেয়েছে আবার জীবনে ফেলও করেছে, সেই দেখতে পাবে। কিন্তু একটা ক্রিকেটার হিসেবে আমরা জানি যে একটা লোক যখন দীর্ঘ 20 বছর 25 বছর তার ক্রিকেটিং কেরিয়ারটা সে বলতে পারবে যে ক্রিকেটিং কেরিয়ারে সে কী হয়েছে না হয়েছে, কিন্তু একটা কোচেরও কিন্তু এত লম্বা যখন কেরিয়ার হয়, তার মানে কিন্তু সে সেখানে সাকসেসও টেস্ট করেছে, আবার চূড়ান্ত ফেলিয়ারও দেখেছে, কিন্তু তা সত্ত্বেও যখন তুমি কোনো বদল দেখতে চাইছো?
Warren Motion, নাকি you would still rather want to give another season for Abhishek Nair and other supports? টু বি ভেরি অনেস্ট, আমি এই কেকেআরের যে টিম পরিচালনার ব্যাপারটা আমি একদম মানে আমার একেবারে বোধগম্য হয় না। কারণ একটা কলকাতার ফ্র্যাঞ্চাইজি, এটা কোথা থেকে অপারেট হয় বা এখানে কলকাতার কানেক্টিভিটি কী আছে সে সম্বন্ধে আমার ডাউট আছে। কারণ আলটিমেটলি তুমি যে ফ্র্যাঞ্চাইজিটাকে ওন করছো, ইউ হ্যাভ টু হ্যাভ সাম লোকাল ফ্লেভার্স, হ্যাভ টু হ্যাভ সাম কানেক্টিভিটি উইথ দ্যাট ফ্র্যাঞ্চাইজি। আমার মনে হয় না এই ফ্র্যাঞ্চাইজিটাকে দূরবীন দিয়ে খুঁজেও কোনো রকম তুমি কানেকশন ইডেন গার্ডেনের সাথে এদের তুমি পাবে, বাট স্টিল দ্য নেম ইজ দেয়ার কলকাতা। এই জন্য আমাদের মানুষের আবেগ এর সঙ্গে জড়িত আছে। আজকে আমি তো যতদূর জানি যে এদের সাপোর্ট স্টাফ কেন, এদের যারা নেটে বল করতে আসে তারা পর্যন্ত বাইরে থেকে এদেরকে নিয়ে আসে। আমাদের এখান থেকেও একজন কাউকে কোনো ছেলেকে সুযোগ দেওয়া না দেখে নেট করতেও, তাহলে সেক্ষেত্রে তো বোঝা যায় যে এই ক্ষেত্রে তারা এই টিমটা কীরকমভাবে পরিচালিত হয় বা কোথা থেকে পরিচালিত হয়। বাট দিনের শেষে এটা একটা ফ্র্যাঞ্চাইজি, এটা সম্পূর্ণ তাদের এখতিয়ারে যে তারা সেটা কীরকমভাবে চালাবে, দে হ্যাভ গট অল দ্য রাইটস টু ডু সো। বাট হ্যাঁ, নিশ্চয়ই আমি যেটা বললাম, আমরা যেহেতু ডাইরেক্ট কোচিংয়ের সাথে ইনভলভ, আমরা কোচিং সম্বন্ধে একটু আধটু হয়তো আমাদের আইডিয়া হলেও হতে পারে সেইটুকু আইডিয়া থেকে বলছি, কোচিং করানো আর তোমার ডাগ আউটে প্রচুর বড় বড় স্টার রেখে দিয়ে টিমকে চালানো, ইটস নট দ্য সেম থিং। রাইট। সরাসরি অবশ্যই আরেকটা বিষয় যেটা নিয়ে আলোকপাত করব সেটা হলো ফর্ম। শুরুর দিকে কিন্তু কেকেআরের একাধিক প্লেয়ারের কিন্তু ফর্ম ছিল না, যেটার জন্য কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্সের মতন ওইরকম একটা তাবড় দল, মানে মুম্বাই ইন্ডিয়ান্সের মানে খাতায় কলমে ওয়ান অফ দ্য বেস্ট টিম, মানে দে শুড হ্যাভ বিন ইন দ্য প্লে অফ, বাট আনফর্চুনেটলি তারাও কিন্তু প্লে অফে যেতে পারেনি। কিন্তু ফর্মে না থাকাটা, বিটা রিঙ্কু সিং, বিটা বরুণ চক্রবর্তী, ক্যামেরন গ্রিন, ফিন অ্যালেন, টিম সাইফার্ট, মানে একাধিক নাম, বৈভব অরোরা, রমনদীপ সিং, তুমি এই ফর্ম না পাওয়াটা শুরুর দিকে, এবং যার জন্য যে প্রথম 6 ম্যাচে উইনলেস, একটা মাত্র পয়েন্ট পেয়েছিল পাঞ্জাব ম্যাচটা যেটা ওয়াস্ট আউট হয়েছিল, এটা কতটা দায়ী করো? এখানেও কিন্তু আমার কোচেদের বা সাপোর্ট স্টাফের একটা বিরাট বড় ভূমিকা আসে। কারণ তুমি যে টিমটাকে তৈরি করলে, শুধু তৈরি করাটা কাজ হয়, তোমার কাজ শেষ নয়। সেই টিমের যে প্লেয়াররা আছে তাদের থেকে সেরা খেলাটা বার করাও কিন্তু সাপোর্ট স্টাফেদের কাজ। কারণ সেখানে তোমাকে এমন একটা অ্যাটমসফিয়ার তৈরি করতে হয়। তার মানে তুমি বলছো কেকেআরের সে অ্যাটমসফিয়ার ছিল না? সেটা তো অবভিয়াসলি প্রথম 7টা ম্যাচে পারফরমেন্সই বোঝে। এখানে তুমি প্রথম 6টা ম্যাচ হেরেছো, এখানে ছেড়ে একটা ম্যাচে তুমি একটা পয়েন্ট পেয়েছো, সেটা হলো কলকাতায় যে ম্যাচটা বৃষ্টির জন্য হলো না পাঞ্জাবে, সেখানে তুমি একটা পয়েন্ট পেয়েছিলে। তো সেখান থেকে অবভিয়াসলি তো, আর তোমার যখন প্লেয়াররা যারা অলরেডি ওয়েল পারফর্মড, যারা অলরেডি প্রুভেন প্লেয়ার, তারা যখন পারফর্ম করতে পারছে না, দেয়ার মাস্ট বি সাম রিজন। সেই রিজনটাই কিন্তু তখন কিন্তু কোচের বা টিম ম্যানেজমেন্টের ফাইন্ড আউট করা হচ্ছে কাজ। বিকজ একটা ছেলে যে দীর্ঘদিন পারফরমেন্স করে এসছে, সে যখন ডেলিভার করতে হয়, দ্যার ইজ সামথিং রং। ইটস ইউর ডিউটি টু ফাইন্ড দ্যাট আউট অ্যান্ড সেই প্রবলেমটাকে সর্ট আউট করা, সো দ্যাট সেই প্লেয়ারটা তত তাড়াতাড়ি নিজের ছন্দে ফেরে। কারণ সে ছন্দে ফিরলে তার যেমন ভালো, তোমার দলের পক্ষে ভালো। আর সে যদি ছন্দে না ফিরতে পারে, তার ফলস্বরূপ তুমি প্রথম 6টা ম্যাচ হেরেছো। তো এখানে তোমাদের একটা কোচেদের একটা দায়িত্ব সেখানে নিতেই হবে তোমাকে। রাইট। আর ফাইনালি ষোড়শেষ অবশ্যই গত 5 মরশুমে কেকেআর একবার চ্যাম্পিয়ন, যেটা অবশ্যই গৌতম গম্ভীর ওয়াজ দ্য মেন্টর। কিন্তু বাকি যদি 4টে সিজন দেখি, প্রতিবারই 7 নাহলে 8, এবারও 7-এ শেষ করলো। তো হোয়াট ইজ দ্য ওয়ে আউট? মানে আগামী মরশুমের জন্য কি করা উচিত? কোনো প্লেয়ার তো মানে অবশ্যই কোশ্চেন্স উইল বি আস্কড অ্যাবাউট রিটেনিং সামওয়ান লাইক আ রমনদীপ সিং, পুরো মানে বলতে গেলে ব্যর্থ এ মরশুমে। কী করা উচিত সো অ্যাজ টু, মানে কেকেআর এমন একটা ফ্র্যাঞ্চাইজি, 3বার তারা চ্যাম্পিয়ন হয়েছে, কিন্তু আনলাইক কেকেআর হোয়াট ইট ইউজ টু বি, এবারে সেটা দেখা যায়নি। তো কী করা উচিত? দেখো, প্রথম কথাই বলি যে একটা হচ্ছে এই প্রশ্নটা উত্তরে বলছি যে প্রথমেই বলি যে কোনো জিনিসের না সবথেকে লাইফেরও সবথেকে ইম্পর্টেন্ট কনসিস্টেন্সি। তো এই ধরনের একটা ম্যারাথন টুর্নামেন্টে তোমাকে ভালো করতে গেলে ইউ হ্যাভ টু বি কনসিস্টেন্ট। তোমাকে হট অ্যান্ড কোল্ড থাকলে কিন্তু হবে না, এবং এই কনসিস্টেন্সি আসতে হবে সব জায়গা থেকে। তো তোমার টিম গঠন থেকে, টিমের প্রিপারেশন থেকে, টিমের প্লেয়ারদের থেকে, টিমের সাপোর্ট স্টাফদের থেকে, টিমের ম্যানেজমেন্ট থেকে, সবাই হ্যাজ টু বি কনসিস্টেন্ট। আজকে ভালো হয়ে গেলে তাকে সে বিরাট ভালো হয়ে গেল, বা খারাপ হয়ে গেল রব, এইরকম ধরনের যদি টিমের কোনো রকমের একটা পরিবেশ তৈরি হয়, সেক্ষেত্রে টিম কিন্তু কনসিস্টেন্ট থাকতে পারে না। তুমি যখন ইনকনসিস্টেন্সিটা কোথায়, তুমি প্রথম 7টা ম্যাচের মধ্যে 6টা হেরেছো, দ্যাট ইজ এ চূড়ান্ত ইনকনসিস্টেন্সি। পরের দিকে আবার জিতলে, তুমি যা 7টার মধ্যে 6টা জিতলো, কিন্তু বাই দ্য টাইম 6টা যে হেরে গেছে বা একটা ম্যাচ বৃষ্টির জন্য পয়েন্ট লস করেছে, সেটার সময় তো কিন্তু দে হ্যাভ অলরেডি মানে ওয়ে বিহাইন্ড।
আর অন্যরা কিন্তু এগিয়ে গেছে। তারপরে পরে একটা ব্লেড মানে বার্স্ট দিলেও আলটিমেটলি দিনের শেষে তো কোয়ালিফাই তো করতে পারলো না, এবং কোয়ালিফাই করতে পারলো না বিকজ কোয়ালিফাই করতে হলেও তোমাকে অন্যের দিকে তাকিয়ে থাকতে হতো। তো দ্যাট ইজ নট কনসিস্টেন্সি। কনসিস্টেন্সি কারা দেখিয়েছে? আরসিবি দেখিয়েছে, গুজরাট টাইটান্স দেখিয়েছে। তো এটা হচ্ছে কনসিস্টেন্ট। এবার গুজরাট টাইটান্সের পারফরমেন্স যদি তুমি দেখো, সিন্স দে হ্যাভ কাম টু IPL, they have been very consistent. That is what that is a good time. That is a good team is all about. আমি সবসময় বিলিভ করি যে একটা ধরো টুর্নামেন্টের ক্ষেত্রে যে টিম প্রত্যেকবার নকআউটে কোয়ালিফাই করে, প্লে অফ খেলে, সেমিফাইনাল খেলে, ফাইনাল খেলে, সেই টিমের কিন্তু জেতার সম্ভাবনা অনেক বেশি রাদার দ্যান কোনো একটা টিম 3 বছর 4 বছর কোয়ালিফাই করছে না, ওয়ান ফাইন মর্নিং ইউ ক্যানট এক্সপেক্ট যে সেই টিমটা উঠে চ্যাম্পিয়ন হবে। হয়ে গেলে দ্যাট ইজ মিরাকল। এটা ওয়ান আউট হতেই পারে এবং হয়েওছে, এটা হবেও, কিন্তু সেটা নট দ্যাট। কিন্তু আমি এবার এবছর যে পারফরমেন্স গুজরাট দেখালো, আমি আগামী বছর বলতে পারি গুজরাট এবছর নাও জিততে পারে। এটা তো পরবর্তীকালে দেখা যাবে যে কী হচ্ছে না হচ্ছে। ধরো এবছর গুজরাট জিতলো না কোনো কারণে, যদি গুজরাট নাও পারে, নেক্সট ইয়ার যখন আবার IPL শুরু হবে উইল এগেন ব্যাক কিন্তু গুজরাট বিকজ অফ দ্য কনসিস্টেন্সি। তো এই কনসিস্টেন্সিতে কিন্তু KKR দে আর ল্যাকিং ইন আ বিগ ওয়ে। সো দে হ্যাভ টু ফাইন্ড দ্য কনসিস্টেন্সি অ্যামাংস দ্য গ্রুপ। তো আপনারা শুনলেন ষোড়শের মুখে, হি বিলিভস যে KKR এর কিন্তু খেলায় কিন্তু এবারে একেবারেই কনসিস্টেন্সি ছিল না, এবং সেই সঙ্গে ল্যাক অফ ফর্ম অফ কি প্লেয়ার্স, ইঞ্জুরি, এইসব তো ছিল, ক্যাপ্টেন্সি এবং অবশ্যই অভিষেক নায়ারের রোল ভূমিকা। তো এই সব কিছু নিয়েই আমরা আলোচনা করলাম। আপনারা কমেন্ট সেকশানে জানান আপনাদের মতামত। আপনারা কি মনে করেন যে KKR এর এই ভরাডুবির পিছনে কী কারণ ছিল? আমাদের যে বিষয়গুলো আলোচনা করলাম না, এর বাইরেও কোনো কারণ থেকে থাকতে পারে। তো অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য থ্রু আউট দ্য IPL আওয়ার কাভারেজ অফ KKR, এবং অবশ্যই এখনও কিন্তু প্লে অফের ম্যাচগুলো আছে যে কাভারেজ আমরা রাখবো রেপ স্পোর্টস বাংলায়। তো এখন এ পর্যন্তই এভাবেই দেখতে থাকুন, এবং অবশ্যই এখনও যারা সাবস্ক্রাইব করেননি রেপ স্পোর্টস বাংলা, তারা প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং ক্লিক অন দ্য নোটিফিকেশন বেল টু গেট অল দ্য আপডেটস অফ আওয়ার লেটেস্ট ভিডিওস। আনটিল দেন দেখা হবে পরবর্তী ভিডিওতে।